পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। কেপিএসআই এবং ডব্লিউপিএসআই যাদের পিএমটি পিইটি রয়েছে তোমাদের জন্য কিছু কথা পিএমটি পিইটি নিয়ে। তো কেপিএসআই তো আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে টেন্টেটিভ ডেট তো 17 তারিখ থেকে দেওয়া আছে, মানে 17 তারিখ থেকে নোটিফিকেশন নোটিশে বলেও দেওয়া আছে যে মাঠ হচ্ছে। আশা করি তোমাদের রান বেস জোর কদমে ভালোই প্রিপারেশন চলছে। তো হাইট ওয়েট মেজারমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে যাদের কনফিউশন আছে সেই সমস্ত কনফিউশনগুলো একটু দূর করার চেষ্টা করছি। এটা তো নর্মালি সবাই জানো যে মেল ক্যাটাগরি যারা সেই এসআই হোক বা কনস্টেবল হোক, মেল ক্যাটাগরি যেখানে হচ্ছে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং হচ্ছে সিডিল ট্রাইব, এরা বাদ দিয়ে নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা মিনিমাম ন্যূনতম যে উচ্চতারা দরকার সেটা হচ্ছে 167 সেমি। এবার এটা দেখো ডিপেন্ড করছে মেজারমেন্টের উপরে ওনাদের কাছে। তুমি বাইরে মেজারমেন্ট করলে হতেই পারে 168, কিন্তু ওই জায়গাতে ঠিকঠাক প্রসেসে দাঁড়িয়ে কত মেজারমেন্ট আসছে সেটাই নির্ভর করছে। এবার অনেকের হয়তো দেখা যাবে যে দাদা আমার 1 সেমি কম আছে, কি 0.5 কম আছে, কি 0.4 কম আছে, হবে নাকি? এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করছে তুমি কেমন ভাবে দাঁড়াতে পারছো এবং যে রিক্রুটমেন্ট জোনে মেজারমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট জোনের যারা মেজার করছে তারা কেমন কোঅপারেটিভ সেই জিনিসটার উপরে নির্ভর করছে। তবে একটা জিনিস বলি যে যারা হয়তো এর আগে যদি কনস্টেবলে হাইট না পেয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে এসআই গেলে হবে। মানে তুলনামূলক আমার যেটা মনে হয়েছে যে কনস্টেবলের তুলনায় এসআই অনেকটা ইজি করে লুজ করে দেখা হয়, বা হয়তো কাউকে বাদ দিতে চায় না। বাদ দিতে চায় না মানে কি, কারো ধরো একদমই হয়তো 2 সেমি কম 1 সেমি কম, তাহলে সেই ক্ষেত্রে বাদ দিতে চাওয়া হয় না, একটু ওরা কষ্ট করে টানা হিচড়া করে আর কি হাইট মেজারমেন্ট করার চেষ্টা করে। তো তাও একটু ঠিকঠাক ভাবে প্রসেসটা একবার দেখে নেবে, মানে মাথা তুলে দাঁড়াবে না, নিচু করে দাঁড়াবে, বা প্রসেসগুলো একটু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যারা এক্সপার্ট আছে তাদের কাছে আগে থেকে একটু দেখে নিতে পারো। আর অবশ্যই একটা যাদের মধ্যে একদমই কম আছে তাও একবার গিয়ে এক্সপিরিয়েন্সটা করতে পারো এটাই। কিন্তু এটা জেনে রাখো যে যতক্ষণ না পর্যন্ত সেন্সারে নিচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। অর্থাৎ এখানে কোনো হাত নেই, ম্যানুয়ালি লিখে টাইপিং বা এরকম কিছু অপশন নেই। যাদের হাইট নেই তাদের কিছু করার নেই, কিন্তু হাইট হয়তো আছে কিন্তু দাঁড়াতে হয়তো অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে একটু রিকোয়েস্ট করতে পারো বারবার, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে। তবে মোটামুটি ধরে রাখো যে 0.34 0.234 এর জন্য যারা এর আগে বাদ গেছিলে তাদের হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু 1 সেমি যাদের হয়তো কম ছিল বা কম তাদের ক্ষেত্রে প্রবলেম আছে। হাইটের চেস্টের ব্যাপারে যেটা ন্যূনতম যেটা আছে 79, এসআই এর ক্ষেত্রে ন্যূনতম যে 79 আছে এটা থাকলেই হবে। ও ফুলাতে হয়তো বলে, কিন্তু ও 2 সেমি 3 সেমি ফুললো বা না ফুললো ওটা কোনো ম্যাটার করে না, সব পাস হয়ে যাবে। আর ন্যূনতম ওয়েট যেটা দরকার সেটা হচ্ছে 56 কেজি, সেটা হচ্ছে 56 কেজি। এবারে হাইট ওয়েটের যেটা রেশিও, মানে এখানেই বলে দিই যে অনেকে বলছে দাদা আমার ওভার ওয়েট আছে, কেউ বলছে আমার আন্ডার ওয়েট আছে। এই জায়গাতে আমি বলি যে ডব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এই দুটো, কনস্টেবল হোক বা এসআই হোক, এই দুটোর ক্ষেত্রে কোনো রেশিও দরকার নেই। অর্থাৎ উচ্চতার সঙ্গে ওজনের যে সামঞ্জস্য একটা চার্ট থাকে সেই চার্ট এখানে অ্যাপ্লিকেবল নয়, মানে এখানে দেখা হয় না। অর্থাৎ ধরে নাও যে কারো দেখা গেল যে 173 সেমি হাইট, কিন্তু তার ওজন দেখা গেল 56 কেজিই হচ্ছে, তাহলেও সে বাদ যাবে না। আবার এমন হলো দেখা গেল কেউ 167 সেমি কারো হাইট, কিন্তু ওজন দেখা গেল 80 কেজি, হয়তো দেখা গেল ওয়েট ওভার ওয়েট, তাহলেও সে বাদ যাবে না। অর্থাৎ ন্যূনতম যে হাইট আর ন্যূনতম যে ওয়েট আছে সেটা ফুলফিল করলেই হবে। সে তুমি দৌড়াতে পারলেই হবে, ঠিক আছে, সেটা তুমি দৌড়াতে পারলেই হবে। ওই চার্ট যেটা দেখা হয় হাইট ওয়েটের সঙ্গে সেটা হচ্ছে জেল পুলিশ, আবগারি এবং হচ্ছে এসওআই অর্থাৎ সিভিল ডিফেন্সের পরীক্ষায় সিভিল ডিফেন্স, জেল পুলিশ এবং হচ্ছে আবগারি, এই 3টে পরীক্ষার ক্ষেত্রে হাইটের সঙ্গে ওয়েটের সামঞ্জস্যপূর্ণ চার্টটা দেখা হয়, এখানে দেখা হয় না। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবং এটা বলি যে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী যারা আছে সেই তাদের হচ্ছে 160 সেমি এবং 76 সেমি বুক লাগবে এবং হচ্ছে 52 কেজি ওয়েট লাগবে। মেল ক্যান্ডিডেট, এবি ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা এবি ক্যান্ডিডেট, এবিদের হচ্ছে 173, হাইট কত লাগছে 173 সেমি লাগছে, আর 86 সেমি হচ্ছে চেস্ট, আর ফোলাতে হবে 5 সেমি। এবিদের ক্ষেত্রে হয়তো একটু চেস্টের ব্যাপারটা ভালো করে দেখা হতে পারে, না ফোলানো হলে বাদ দেওয়া হতে পারে, তাই এবিদের ক্ষেত্রে একটু সাবধান। এবার ডব্লিউপি এর ক্ষেত্রে অনেকে যেমন বলেছে ডব্লিউপি এসআইও দাদা বাদ দিয়েছে চেস্ট ফোলাতে পারেনি বলে, সেটা জানি না কোথায় হয়েছে, তবে সাধারণত এরকম হয় না, ঠিক আছে, তবে দেখা অবশ্যই তা প্র্যাকটিস করে যাওয়া ভালো। তারপরে যে দেখো 60 কেজি কি হয়েছে, এটা 60 কেজি ওয়েট লাগবে, ন্যূনতম 60 কেজি। এবং গোর্খা, গাড়ওয়ালি একইভাবে কি হয়েছে 163 সেমি হাইট লাগবে, 81 সেমি চেস্ট লাগবে, আর 54 কেজি ওয়েট লাগবে। এবার চলেছে ফিমেল ক্যাটাগরি। ফিমেলদের কি হচ্ছে যে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী বাদ দিয়ে
মহিলাদের ক্ষেত্রে কত লাগছে, 160 সেমি হাইট লাগছে, 160 সেমি হাইট লাগছে। এটা বেশ কঠিন বলা যাবে, মানে সেন্ট্রালে যেখানে 157, তো মেয়েদের ক্ষেত্রে এটা তুলনামূলক বেশ হাইটই বলা চলে। তো এটাও হতে পারে যে হয়তো এই জিনিসটা নিয়ে একটু লুজ করা হতে পারে, ঠিক আছে, কারণ মহিলাদের এমনিতেই হয়তো এতটা হাইট খুব কম পরিমাণে থাকে, সেই কারণে জন্য অবশ্যই যারা হয়তো 1 সেন্টিমিটার এর আগে বাদ গেছিলে অবশ্যই একটা আশাবাদী মনোভাব নিয়ে যেতে পারো, ঠিক আছে, হয়ে গেলেও হয়ে যেতে পারে। আর ওজন যেটা ন্যূনতম সেটা হচ্ছে 48 কেজি ওজন লাগবে। হ্যাঁ, তার হাইটের ব্যাপারটা তো বললাম। এবার এখানে ওজনের যে ব্যাপারটা আমি বলি, যে ওজনেতে ওভারওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ধরো 56 কেজি যে ন্যূনতম ওয়েট আছে, কারো দেখা গেলো যে 55 কেজি, 500, 600 হচ্ছে, 700 হচ্ছে। এটা ডিপেন্ড করছে ধরো মোটামুটি 200 থেকে 300 গ্রাম, ঠিক আছে, 200 থেকে 300 গ্রাম যদি কারো কম হয় তাহলে সেই ক্ষেত্রে যারা মেজারমেন্ট করছে তাদের উপর ডিপেন্ড করছে, তাদেরকে আবার জল খাইয়ে বা কোনো খাবার খেয়ে এসে মেশিনে তোলা হয়। এই জিনিসটা তারা করতে পারেন। মোটামুটি 400 বা কোনো কোনো জায়গায় কারো ক্ষেত্রে হয়তো যদি 500 গ্রামও যদি কম হয়, যদি তুমি খাবার খেয়ে বা জল খেয়ে যদি আবার তুলতে পারো, সেটা তোমার নিজের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করছে এবং যারা মেজার ওখানে নিচ্ছে তাদের উপরেও ডিপেন্ড করছে কি করতে পারে। তবে মোটামুটি 200-300 ধরে নিতে পারো যে যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে খাবার খেয়ে বা জল খেয়ে অ্যালাউ করা হতে পারে। ফিমেল ক্যাটাগরি হচ্ছে, ফিমেল ক্যাটাগরি রাজবংশী বা অন্যান্যদের 155 সেমি লাগবে এবং হচ্ছে 45 কেজি, এবং সব ক্ষেত্রে একই জিনিসই অ্যাপ্লিকেবল। আর ট্রান্সজেন্ডার যারা আছে, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট হচ্ছে 162 লাগবে এবং হচ্ছে 51 কেজি লাগবে। আর ইয়ে হচ্ছে গোর্খাদের লাগবে 157 আর হচ্ছে ওয়েট লাগবে 47 কেজি। এবিদের লাগছে হচ্ছে 166, 54 কেজি আর 160 সেমি আর হচ্ছে 50 কেজি। তাহলে ওটা বোঝা গেল যে হাইট ওয়েটের ব্যাপার। আরেকবার আমি বলে দিচ্ছি যে হাইট ওয়েট এখানে সামঞ্জস্যপূর্ণ নেই, অর্থাৎ নর্মাল ক্যান্ডিডেট দিয়ে বলছি যে 167 সেমি যেটা ন্যূনতম আছে, 167 ন্যূনতম থাকলেই হবে। সে যার 56 কেজির বেশি হলেই হবে, সে 100 কেজিও যদি ওজন হয়ে যায় তাও কোনো অসুবিধা নাই, শুধু ধরতে পারলেই হবে। আবার কারো দেখা গেলো কেউ 6 ফুট 180 হয়তো সে লম্বা কিন্তু একদম পাতলা টিংটিঙে, তারও হয়তো দেখা গেলে 56 বা 57 কেজি, তাও সে বাদ যাবে না। অর্থাৎ ন্যূনতম হাইট আর ন্যূনতম ওয়েট ফুলফিল করলেই হবে। এবার চলেছে রানিং এর ব্যাপার, যে মেল ক্যান্ডিডেট যারা, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটদের জন্য কি হয়েছে যে 800 মিটার রান 3 মিনিটে। এটা অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব ইজি ব্যাপার, সবাই অনেকে হাসে যে 800 মিটার রান 3 মিনিটে, এইরকম একটা ভাবে। আবার বেশ কিছু ক্যান্ডিডেট, যেহেতু এখানে একটা স্পিডের ব্যাপার আছে, দেখো একটা কনস্টেবলে যখন 1600 মিটার রান হয় তখন কিন্তু সেই হিসাবে 6.5 মিনিট টাইম থাকে, কিন্তু এসআই যখন এটাই যখন 800 মিটার হয়ে যাচ্ছে তখন তো 3 মিনিট 15 সেকেন্ড দেওয়া হচ্ছে না, 3 মিনিট দেওয়া হচ্ছে। তো এটাও কিন্তু প্র্যাকটিস না করলেও যথেষ্টই টাফ আছে বলা চলে, ঠিক আছে, একটা 800 মিটার রান তোলা 3 মিনিটে যথেষ্টই টাফ আছে। এর জন্য অন্ততপক্ষে 1 থেকে 2 মাসের একটা ডেডিকেশন মানে প্র্যাকটিস দরকার বলেই আমার মনে হয়। এবার বাকিরা ডিপেন্ড করছে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করবে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এই রানের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, রানের ক্ষেত্রে যারা নতুন ক্যান্ডিডেট হয়তো জানো না তাদের ক্ষেত্রে বলা হয় যে একটা টুপি পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেই টুপিতে সেন্সর লাগানো থাকে এবং একসঙ্গে মোটামুটি 15 জন করে ছাড়ানো হয়, একটা গ্রুপে 15 জন করে ক্যান্ডিডেটকে ছাড়া হবে এবং তুমি দৌড়তে শুরু করবে, তোমার রাউন্ড কাউন্ট হবে এবং সেন্সার যেখানে দেওয়া থাকবে 4টে রাউন্ড তুমি কমপ্লিট করলে ওখানে তোমার টাইম উঠে যাবে, অর্থাৎ তুমি ফার্স্ট করলে কি ফেল করলে ওখান থেকেই জানা যাবে। তো এই কারণের জন্য একটু গ্রুপেও, মানে যারা এখন হয়তো ডব্লিউপিএসআর ক্যান্ডিডেটও আছে, কেপিএসআই তার সময় নেই, তো একটু গ্রুপে দৌড়াটা করতে পারো, মানে প্র্যাকটিস করতে পারো, যেরকম 10-15 জন একসঙ্গে কিভাবে একটা গোল করে রাউন্ড করে ধরা যাবে সেই ব্যাপারটা করতে পারো। ফিমেল ক্যাটাগরি যারা আছে, ফিমেলদের ক্ষেত্রে দেখো যে 400 মিটার রান লাগবে 2 মিনিটে, এটাও তাই। মেয়েদের ক্ষেত্রে এমন কিছু কঠিন ব্যাপার নাই, হেঁটে হেঁটে অনেকে পাস করে, ঠিক আছে, অনেকে 2 মিনিট বলে 1.5 মিনিটে অনেকে ঢুকে যায়, সেরকমও আছে। ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে 400 মিটার রান থেকে এদের হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড সময় দেওয়া হয়। তাহলে এখানে একটা জিনিস সেটাই বলার যে কোনো ক্যান্ডিডেট ধরো, যেমন বিশেষ করে জেনারেল ক্যাটাগরি, যে এত কাট অফ ক্লিয়ার করেছে, 150.5 কাট অফ হয়েছে, এত কাট অফ ক্লিয়ার করার পরে যদি কোনো কারণের জন্য মাঠে যদি বাদ চলে যাও পিএমটি তার মতো দুঃখের কিন্তু কিছু থাকবে না। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা জিনিস বলেছিলাম যে এখানে যে 11,000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করানো আছে, নর্মালি প্রিভিয়াস ইয়ারের রেকর্ড অনুযায়ী যেটা দেখা যায় যে 40 থেকে 50% পাস করে, অর্থাৎ মোটামুটি 5,500 জন হয়তো মেন পরীক্ষায় বসবে। তো এই 5,500 জনে তুমি যদি কোয়ালিফাই করে যাও পিএমটি-পিএটির ক্ষেত্রে, তাহলে জানবে যে চাকরির অনেকটা দোরগোড়াই। যাদের বেসিক একটু ভালো আছে বা ডেসক্রিপটিভ কনসেপ্ট আছে বা আগে থেকে মেন্সের প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু বিশাল অপরচুনিটি, সুবর্ণ সুযোগ রয়েছে ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে। তাই একটু কষ্ট করে এই কটা দিন হলে একটু ভালো করে রান ফান প্র্যাকটিস করে নাও দাও। আর একটা জিনিস যেটা বলি যে ট্র্যাকের ব্যাপার, যেটা এরকম ধরো রাউন্ড যে ট্র্যাক থাকবে, মানে যদি আমরা অ্যাভারেজ করি 4 পাক মানে 180 সেকেন্ড, তাই তো, মানে প্রত্যেকটা পাকে হচ্ছে তোমাকে
45 সেকেন্ড করে সময় লাগছে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অনেকে অনেক রকম করে নিজের মতো করে দৌড়ায়, কিন্তু আমার মনে হয় যে যতজন যারা দেখা গেছে যে একদম পিছনে প্রথম থেকে পড়েছে তারা রান কভার করতে পারেনি। অর্থাৎ অন্তত ফার্স্ট যে পাকটা, ঠিক আছে, প্রথম পাকটা একটু টেনে বেরোনোর চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রথম যে পাকটা সেটা তোমাকে 40 সেকেন্ডের মধ্যে কভার করা উচিত। বেশিরভাগই যারা বড় রানার হয় 30-35 সেকেন্ডে অনেকে কভার করে দেয়, ঠিক আছে। প্রথম যে পাকটা সেটা 40-এ করলে, পরেরটা যেটা সেটা হচ্ছে 45-এ করলে, নেক্সট যেটা থাকবে সেটা কিন্তু আবার 40-এ করতে হবে, কারণ লাস্ট পাকে কিন্তু আর দম থাকবে না। লাস্ট পাকে আর সাধারণত কি হয়, দম থাকে না। সেই জন্য লাস্ট প্যাকের জন্য কত হলো, 55 সেকেন্ড থাকলো। সেই জন্য লাস্ট প্যাকের জন্য 55 সেকেন্ড থাকলো। এবার এটা হতে পারে কারো হয়তো দেখা গেলো যে এটাও পারলে না বলে থার্ড পাক যেটা থাকলো সেটাও 45-এই মারতে পারো, অসুবিধা নেই। তাহলে পরেরটা তোমাকে একটু কম দিতে হবে, মানে 50 সেকেন্ডে তাহলে তোমাকে কমপ্লিট করতে হবে এটাকে। মেন্সের ব্যাপার নিয়ে এর আগে তোমাদেরকে অনেকবার ভিডিও দিয়েছি, তাও আর একবার ভালো করে আমি বলে দেবো তোমাদের মেন্সের ব্যাপারটা, সিলেবাসটা কেমন ভাবে কি টাইমে কভার করবে বা কমপ্লিট করতে হবে, বা কত সময় করে একটা জিকেতে কোশ্চেন লাগতে পারে ডেসক্রিপটিভ বলে, বা বাংলায় কি কি থাকবে, ইংরেজিতে কি কি থাকবে, কোন জিনিসগুলো, সেইগুলো অবশ্যই আমি আর একবার নেক্সট ভিডিওতে আজকেই তোমাদেরকে আলোচনা করে দেবো। মোটামুটি বিকেল বা সন্ধ্যের সময় ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পিএমটি পিইটির জন্য যারা জোর কদমে প্রিপারেশন করছো অবশ্যই ভালো করেই করা দিন, খুব ভালো করে খাটো। সবাইকে অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। বিশেষ করে কেপিএস এর ক্যান্ডিডেট তোমাদের তো প্র্যাকটিস হয়ে গেছে, আর তো কেউ প্র্যাকটিস করছো না, তো চেষ্টা করতে হবে যাতে কোনো ইনজুরি না হয়। খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে, ঠান্ডা লাগানো চলবে না, এবং হচ্ছে খাবার দাবার বা হচ্ছে ডায়েটের দিকটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে।